এক সানজু বলেছেন, যে যুদ্ধক্ষেত্রে আগে পৌঁছায় এবং শত্রুর আগমনের জন্য অপেক্ষা করে সে থাকবে সতেজ ও প্রস্তুত, আর যে পরে আসে এবং তাড়াহুড়ো করে যুদ্ধ করতে হয় সে ক্লান্ত অবস্থায় পৌঁছাবে। ২ অতএব বুদ্ধিমান যোদ্ধা শত্রুর ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, কিন্তু শত্রুর ইচ্ছাকে নিজের ওপর চাপাতে দেয় না। ৩ সুযোগের লোভ দেখিয়ে সে শত্রুকে নিজের ইচ্ছা মতো টেনে আনতে পারে, আবার ক্ষতি করে শত্রুকে কাছে আসা থেকে বিরত রাখতেও পারে। ৪ যদি শত্রু নিশ্চিন্তে বিশ্রামে থাকে তবে তাকে বিরক্ত করো, যদি তার খাদ্যের যোগান ভালো হয় তবে তাকে অভুক্ত রাখো, যদি সে শান্তভাবে শিবির গড়ে তোলে তবে তাকে বাধ্য করো স্থান পরিবর্তনে। ৫ এমন সব জায়গায় উপস্থিত হও যেগুলো শত্রুর বাধ্যতামূলকভাবে রক্ষা করতে হবে। দ্রুত আগাও এমন স্থানে যেখানে তোমার আগমন আশা করা হয়নি। ৬ যদি সৈন্যদল এমন অঞ্চলের মধ্য দিয়ে গমন করে যেখানে শত্রু নেই তবে তারা দীর্ঘ পথে ক্লান্ত হবে না। ৭ যদি তুমি কেবল সেই স্থান আক্রমণ করো যেগুলো অরক্ষিত তবে সফল হওয়া নিশ্চিত, আর যদি তুমি শুধু সেই জায়গাগুলো রক্ষা করো যেগুলো আক্রমণ করা সম্ভব নয় তবে নিরাপত্তা নিশ্চিত থাকবে। ৮ সেই সেনাপতি আক্রমণে দক্ষ যার শত্রু জানে না কোনটা রক্ষা করবে, আর সেই সেনাপতি প্রতিরক্ষায় দক্ষ যার শত্রু জানে না কোথায় আক্রমণ করবে। ৯ হে সূক্ষ্মতা ও গোপনীয়তার ঐশ্বরিক শিল্প, তোমার মাধ্যমে আমরা অদৃশ্য হতে শিখি, তোমার মাধ্যমে নিঃশব্দ হতে শিখি। এইভাবেই আমরা শত্রুর ভাগ্য আমাদের হাতে রাখতে পারি। ১০ যদি তুমি শত্রুর দুর্বলতায় আঘাত হানো তবে তোমার অগ্রগমন হবে অপ্রতিরোধ্য। যদি তোমার গতি শত্রুর চেয়ে দ্রুত হয় তবে তুমি নিরাপদে পিছু হটতে পারো এবং ধাওয়া এড়াতে পারো। ১১ যদি আমরা যুদ্ধ করতে চাই তবে এমনকি শত্রু যদি উঁচু দুর্গ ও গভীর খাল দিয়ে সুরক্ষিত থাকে তবুও তাকে যুদ্ধে নামতে বাধ্য করা যায়। আমাদের শুধু এমন জায়গায় আঘাত করতে হবে যা সে রক্ষা করতে বাধ্য। ১২ যদি আমরা যুদ্ধ না করতে চাই তবে এমনকি আমাদের শিবির কেবল মাটিতে চিহ্নিত থাকলেও শত্রুকে যুদ্ধে বাধ্য করা থেকে রক্ষা করা সম্ভব। আমাদের কেবল কিছু অদ্ভুত ও অপ্রত্যাশিত কৌশল তার সামনে আনতে হবে। ১৩ শত্রুর অবস্থান অন্যভাব জেনে এবং নিজেকে অদৃষ্ট রেখে আমরা আমাদের বাহিনীকে একত্র রাখতে পারি যখন শত্রুকে তার শক্তি বিভক্ত করতে বাধ্য করা যায়। ১৪ আমরা যদি একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে সংগঠিত হতে পারি তাহলে শত্রুদের ভেঙে ভাগ হতে হবে, ফলে একটি সম্পূর্ণ শক্তি দাঁড়াবে খণ্ডিত শক্তির বিরুদ্ধে, অর্থাৎ আমরা হব অধিক সংখ্যক আর তারা সংখ্যায় কম। ১৫ আর যদি আমরা সংখ্যায় প্রাধান্য নিয়ে দুর্বল এক শক্তিকে আক্রমণ করতে পারি তাহলে শত্রুর অবস্থা হবে চরম সংকটপূর্ণ। ১৬ আমরা কোথায় যুদ্ধ করব সেই স্থান শত্রুর জানা উচিত নয়, কারণ তখন সে বিভিন্ন জায়গায় আক্রমণের সম্ভাবনা ধরে প্রস্তুতি নিতে বাধ্য হবে, ফলে তার নাহিন ছড়িয়ে পড়বে আর যে কোনো নির্দিষ্ট স্থানে তার শক্তি হবে তুলনামূলকভাবে কম। ১৭ যদি শত্রু তার সম্মুখ ভাগ শক্তিশালী করে তবে পশ্চাৎ ভাগ দুর্বল হবে, পশ্চাৎ ভাগ মজবুত করলে সম্মুখ ভাগ দুর্বল হবে, বাম পাশ মজবুত করলে ডান পাশ দুর্বল হবে, ডান পাশ শক্তিশালী করলে বাঁ দিক দুর্বল হবে, আর যদি সে সর্বত্র সেনা পাঠান তবে সর্বত্রই দুর্বল হয়ে পড়বে। ১৮ যে সংখ্যাগত দুর্বলতা দেখা দেয় তা আসে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নিতে গিয়ে, আর যে সংখ্যাগত শক্তি করে ওঠে তা আসে শত্রুকে বাধ্য করে এই প্রস্তুতি নিতে। ১৯ যদি আমরা যুদ্ধের স্থান ও সময় আগে থেকেই জানি তবে আমরা দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে সঠিক সময়ে ও স্থানে আঘাত হানতে পারি, কিন্তু যদি সময় ও স্থান জানা না থাকে তাহলে বাঁ দিক সাহায্য করতে পারবে না ডান দিকে, ডান দিক পারবে না বাঁ দিকে, সম্মুখ ভাগ সাহায্য করতে পারবে না পশ্চাৎ ভাগকে, কিংবা পশ্চাৎ ভাগ পারবে না সম্মুখ ভাগকে। আর যদি বাহিনীর দূরবর্তী অংশগুলো ১০০ লি বা তারও বেশি দূরে থাকে আর কাঠের অংশগুলো যদি কয়েক লি দূরে থাকে তবে পরিস্থিতি হবে আরও জটিল। আমার হিসেব অনুযায়ী ইউরাজ্যের সৈন্যরা সংখ্যায় আমাদের চেয়ে বেশি হলেও বিজয়ের ক্ষেত্রে তাদের এই সংখ্যাগত প্রাধান্য কোনো কাজে আসবে না। আমি বলছি বিজয় সম্ভব।
22 শত্রু সংখ্যায় বেশি হলেও আমরা চাইলেই তাকে যুদ্ধ করতে বাধ্য না করে নিরস্ত রাখতে পারি। পরিকল্পনা করো যাতে তার কৌশল ও তার সাফল্যের সম্ভাবনা আবিষ্কার করা যায়। তাকে শিখে দাও, দেখো সে কিভাবে প্রতিক্রিয়া জানায়, তখনই জানা যাবে সে কিভাবে টাচ করে বা নিষ্ক্রিয় থাকে। তাকে বাধ্য করো নিজেকে প্রকাশ করতে যাতে তার দুর্বল জায়গা চিহ্নিত করা যায়। 24 তোমার বাহিনীর সঙ্গে শত্রুর বাহিনীর তুলনা করো সতর্কভাবে, কোথায় তার এই শক্তি বেশি আর কোথায় দুর্বলতা রয়েছে তা বোঝার জন্য। 25 কৌশলগত পর্যায়ে সর্বোচ্চ বিরোধী হলে তা গোপন রাখাটি শ্রেয়। যদি তুমি তোমার প্রস্তুতি গোপন রাখতে পারো তাহলে সবচেয়ে সুপ্ত গুপ্তচর বা সবচেয়ে জ্ঞানী ষড়যন্ত্রকারীর কাছেই তুমি নিরাপদ থাকবে। 26 কিভাবে শত্রুর নিজের কৌশল থেকেই তার বিরুদ্ধে বিজয় অর্জন করা যায়, এটি সাধারণ মানুষের বোধগম্য নয়। 27 সবাই দেখতে পায় আমি কোন কৌশলে বিজয়ী হই, কিন্তু কেউই দেখতে পায় না সেই গভীর পরিকল্পনা যেখান থেকে বিজয় প্রসূত হয়। 28 যেই কৌশল একবার তোমাকে বিজয় এনে দিয়েছে, বারবার সেই কৌশল প্রয়োগ করো না, বরং পরিস্থিতির অসংখ্য বৈচিত্র্যের উপর ভিত্তি করে তোমার পদ্ধতি নির্ধারণ করো। 29 সামরিক কৌশল অনেকটা পানির মতো, কারণ পানি তার স্বভাব অনুযায়ী উঁচু জায়গায় এড়িয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। তেমনি যুদ্ধেও পদ্ধতি হল শক্ত জায়গায় এড়িয়ে দুর্বল জায়গায় আঘাত হানা। 31 পানি তার পথ নির্ধারণ করে ভূমির প্রকৃতি অনুযায়ী, তেমনি একজন সৈনিকও তার বিজয় নিশ্চিত করে শত্রুর প্রকৃতি অনুযায়ী। 32 অতএব যেমন পানি কখনো একই আকার ধরে রাখে না, তেমনি যুদ্ধেও কোনো একক বা স্থির অবস্থা থাকে না। 33 যে তার কৌশল শত্রুর অবস্থা অনুযায়ী বদলাতে পারে এবং তাতে বিজয় লাভ করে, তাকেই বলা যায় প্রকৃত অর্থে স্বর্গপ্রদত্ত সেনাপতি। 34 5টি উপাদান জল, অগ্নি, কাঠ, ধাতু ও মাটি সবসময় সমানভাবে প্রভাব বিস্তার করে না। 4টি ঋতু একে অন্যের স্থান দখল করে, কোনোদিন ছোট কোনোদিন বড় হয়, আর চাঁদও কখনো ক্ষীণ হয় কখনো পূর্ণ হয়।